গরিব ঘরের মেয়ে পিঙ্কি বসে আছে একটা গাছের নিচে। খাওয়া নেই, দাওয়া নেই, সেই সকাল থেকে গাছের নিচে বসে আছে। কারণ তার মন যে বেজায় খারাপ ছিল। আর তার মন খারাপ হবে নাই বা কেন? কারণ তার প্রিয় ঠাম্মা যে আজ 2 সপ্তাহ ধরে নিখোঁজ। তাই পিঙ্কি মন খারাপ করে বসে পুরনো কথাগুলো মনে করছে। ঠাকুমা, ও ঠাকুমা, তুমি না বললে রূপকথার দেশ নিয়ে আমাকে গল্প শোনাবে? কিন্তু এখন গল্প না শুনিয়ে কোথায় যাচ্ছ শুনি? আমি তো একটু বাজারের দিকে যাচ্ছি। তোর মা তো সকাল থেকে একাই কাজ করছে বাজারে। যেখানে যাচ্ছ যাও, কিন্তু বাড়ি ফিরে কিন্তু আমাকে গল্প শোনাবে। ঠাকুমা, ও ঠাকুমা, তোমার সাথে না একটা কথা ছিল। আগে বলো, মাকে তুমি বলবে না? আচ্ছা, বলবো না রে। বল তো, কি বলবি? তাড়াতাড়ি বল, আমাকে আবার বাজারে যেতে হবে। কাল স্কুলে আমি আমার বান্ধবী শেফালির কাছে একটা সুন্দর স্কুল ব্যাগ দেখেছি। ব্যাগটা না অনেক সুন্দর। ব্যাগের মধ্যে পুতুলও ছিল। তুমি আমার জন্য ওরকম সুন্দর একটা ব্যাগ আনতে পারবে? মাকেও বলেছিলাম, জানো, মা বলল আমি নাকি অনেক ছোট, আমাকে নাকি পুতুলেলা ব্যাগ নিলে একদম মানাবে না। ওগুলো নাকি কলেজের মেয়েরা নেয়। আচ্ছা আচ্ছা, সোনা, আমি তোকে স্কুল ব্যাগ কিনে দেব। এখন ঘরে একটু চুপটি করে বস দেখি। আমি আসার সময় তোর জন্য পুতুলের ডিজাইনের স্কুল ব্যাগ নিয়ে আসবো। ঠাকুমা, ও ঠাকুমা, আমার ব্যাগ চাই না। ঠাকুমা, তুমি ফিরে এসো ঠাকুমা। সেই তো সেদিনই গেলে, আর ফিরে এলে না। তোমাকে ছাড়া আমার একদম ভালো লাগছে না। তুমি তোমার পিঙ্কির কাছে চলে এসো ঠাকুমা। আমি আর দুষ্টুমি করব না ঠাকুমা। পিঙ্কি, তুই এখনো এখানে বসে আছিস? চল, বাড়ি চল। মা, ঠাকুমা কোথায় চলে গেল? ঠাকুমা কি আর আমাদের বাড়ি ফিরে আসবে না? ঠাকুমা কি আর আমাকে গল্প শোনাবে না? আসবে না তোর ঠাকুমা। আর আসবেই বা কি করে বল? তুই তো কিছু খাচ্ছিস না, ভালো করে ঘুমাচ্ছিস না, দিন দিন এইভাবে শুকিয়ে যাচ্ছিস। আর এই জন্যই তো তোর ঠাকুমা তোর উপর অভিমান করে আছে। তুই যদি বাড়ি গিয়ে ভালো খাস, ভালো করে ঘুমাস, তাহলেই তোর ঠাকুমা ফিরে আসবে। আমি যদি ঠিক মতো খাবার খাই, সুস্থ থাকি, তাহলে ঠাকুমা আমার কাছে ফিরে আসবে। তাহলে চলো মা, বাড়ি চলো, আমি খাবার খাবো। এরপর পিঙ্কির মা পিঙ্কিকে নিয়ে বাড়িতে যায়। বেশ কিছুদিন কেটে যায়। হঠাৎ একদিন পিঙ্কি হাঁটতে হাঁটতে এক গভীর জঙ্গলে ঢুকে পড়ে। এ কি, আমি কোথায় চলে এলাম? কখন যে হাঁটতে হাঁটতে আনমনে জঙ্গলে চলে এসেছি, আমি খেয়ালই করিনি। এ কি, এই গাছে আমি এগুলো কি দেখছি? আর একটু ভালো করে দেখি তো। এই বলে পিঙ্কি গাছটার দিকে যায়, আর গিয়ে তো অবাক হয়ে যায়। এ কি, আমি কি দেখছি? গাছে যে অনেকগুলো পুতুলের ডিজাইনের ব্যাগ রয়েছে। গাছে কি আজকাল স্কুল ব্যাগ ধরে নাকি? আর ব্যাগগুলো তো দেখছি অনেক সুন্দর। দেখলে মন প্রাণ একেবারে জুড়িয়ে যাচ্ছে। কিন্তু ওই নীল ব্যাগটা দেখে আমার এমন মনে হচ্ছে কেন? মনে হচ্ছে এই নীল ব্যাগটা আমার খুব কাছের। ব্যাগটার প্রতি আমার এক অদ্ভুত মায়া কাজ করছে। কিন্তু আমার সাথে কেন এমন হচ্ছে? পিঙ্কি যখনই ওই লাল ব্যাগটা স্পর্শ করতে যাবে, ঠিক তখনই ওই ব্যাগটা কথা বলে ওঠে। না সোনা, তুই এই ব্যাগে হাত দিস না। তুই এই ব্যাগে হাত দিলে ওই ডাইনিটা এখানে চলে আসবে আর তোর রক্ত খাবে। এ কি, এই ব্যাগটা কথা বলছে? এই কণ্ঠটা তো আমার অনেক চেনা। মনে হচ্ছে আমার ঠাকুমা কথা বলছে। ঠাকুমা, ও ঠাকুমা, তুমি কোথায়? হ্যাঁ রে, আমি তোর ঠাম্মা। আর আমি যে এই ব্যাগটার মধ্যে বন্দি হয়ে আছি রে।
কিন্তু ঠাকুমা, তুমি এই ব্যাগের মধ্যে বন্দি হলে কি করে? শোন তবে, আমি সেদিন তোর মায়ের সাথে দেখা করে সোজা পথে না গিয়ে ভুল করে এই জঙ্গলে ঢুকে পড়েছিলাম। তখন এই গভীর জঙ্গলের মধ্যে আমি এত বড় একটা গাছের মধ্যে কতগুলো স্কুল ব্যাগ দেখতে পাই। আর এই স্কুল ব্যাগগুলো দেখে আমি পুরো অবাক হয়ে গিয়েছিলাম। এখানে অনেকগুলো ব্যাগ ছিল, তার মধ্যে লাল রঙের পুতুলের স্কুল ব্যাগটা আমার খুব ভালো লেগেছিল, তাই আমি ওটা স্পর্শ করি। তখনই হঠাৎ করে কোত্থেকে একটা ডাইনি চলে আসে। তাই ওই ডাইনি শাস্তি হিসেবে এই লাল ব্যাগের মধ্যে আমাকে বন্দি করে রেখে দেয়। আর তারপর থেকেই আমি এই ব্যাগের মধ্যে বন্দি হয়ে আছি। জানিস দিদি ভাই, আমার না তোর কথা খুব মনে পড়ে। আমারও তো তোমার কথা খুব মনে পড়ে ঠাকুমা। তুমি জানো আমি তোমার জন্য কত কান্না করতাম। আমি তোমার জন্য কত অপেক্ষা করেছি, কিন্তু তুমি আসতেই না। দিদি ভাই, এখানে আর থাকিস না, সন্ধ্যা নেমে এসেছে যে, এক্ষুনি ওই রাক্ষসটা চলে আসবে। যা যা, তুই এখান থেকে চলে যা। সে তো আমি চলে যাব, কিন্তু ঠাকুমা, তুমি কি এই ব্যাগ থেকে বের হতে পারবে না? এই ব্যাগ থেকে বের হওয়ার কি কোনো উপায় নেই? আমি ওই রাক্ষসীকে ছাড়বো না। ঠাকুমা, তুমি ওই রাক্ষসীকে মারার কোনো উপায় জানো? আমি তো ওসব ব্যাপারে জানি না, তবে ওই ডাইনির মুখ থেকে শুনেছি ও নাকি মধু আর গঙ্গা জল খুব ভয় পায়। তুই একটা কাজ কর, একটা বাটিতে গঙ্গা জল আর মধু মিশিয়ে নিয়ে আয়। একটু পরই সেই ডাইনিটা এখানে চলে আসবে। তুই তাড়াতাড়ি বাড়ি যা দিদি ভাই। এরপর পিঙ্কি তার ঠাকুমার কথা মতো বাড়িতে চলে যায়। পরের দিন বাড়ি থেকে আসার সময় পিঙ্কি তার হাতে করে তার ঠাম্মার বলা জিনিসগুলো নিয়ে আসে। সে ওই গাছটার কাছে যায়, সেখানে গিয়ে দেখে ডাইনিটা দাঁড়িয়ে আছে। দিদি ভাই, তাড়াতাড়ি ওই জলটা এই ডাইনির গায়ে ঢেলে দে, তাড়াতাড়ি কর। এরপর পিঙ্কি গঙ্গা জল ওই রাক্ষসীর গায়ে ছুঁড়ে মারে, আর সঙ্গে সঙ্গে রাক্ষসী উধাও হয়ে যায়। অনেক কাল আগের কথা, এক গ্রামে মোটু তার মা জনির সাথে থাকতো। মোটু তার গ্রামের একটা মেয়ে পাতলুর সাথে প্রেম করত আর ওকেই বিয়ে করতে চাইতো। পাতলু ছিল একটা গরিব ঘরের মেয়ে, আর ওর কোনো মা বাবা ছিল না। মোটুর মা মোটুর বিয়ে একটা বড়লোক ঘরের মেয়ে আর ভালো মেয়ের সাথে বিয়ে দিতে চাইতেন। আর একদিন, আরে মোটু বেটা, তুমি আজকে তাড়াতাড়ি চলে এসো, তোমার জন্য একটা বড় করে পাত্রী দেখতে যাচ্ছি। হ্যাঁ, কিন্তু মা, আমাদের গ্রামে তো একটা মেয়ে আছে, তার নাম পাতলু, আর আমি তাকে বিয়ে করতে চাই। আমি ওকে ভালোবাসি। তুমি কি সেই পাতলুর কথা বলছো যে খুব গরিব, তার মা বাবা বেঁচে নেই? আরে হ্যাঁ মা, তার কথাই তোমাকে বলছি, সে অনেক ভালো মেয়ে। দেখ বাবা, আমি ওই গরিব মেয়ের সাথে তোর বিয়ে দিব না। আমি তোকে অনেক বড় লোক মেয়ের সাথে বিয়ে দিব, যার বাবার অনেক অনেক টাকা আছে। যা তো, তোর ওই পাতলু গরিব মেয়েটাকে বলে দে তোর বিয়ে অনেক ধুমধাম করে বড়লোক বাড়ির মেয়ের সাথে দিব। এটাই আমার শেষ সিদ্ধান্ত। মোটু সেখান থেকে মন খারাপ করে চলে যায়। সে যখন রাস্তা দিয়ে যাচ্ছিল, সে তার মায়ের কথা ভাবতে থাকে, আর তার মায়ের কথাই তার সঠিক মনে হয়। আরে মোটু বাবু, তুমি আমাকে এত তাড়াতাড়ি কেন ডেকেছো? তুমি কি আমাকে তোমার মায়ের সাথে দেখা করতে নিয়ে যাচ্ছ? না 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 না, তুমি ভুল বুঝছো। আসলে আসল কথা হচ্ছে, মা না আমার বিয়ে ঠিক করে ফেলেছে। আমি তোমাকে এই কথাই বলতে এসেছি, আমরা আর কখনোই দেখা করব না। আমাদের সম্পর্ক এখানেই শেষ, ব্রেকআপ। তুমি মিথ্যা কথা বলছো। তুমি আমাকে এই জন্য ছেড়ে দিচ্ছ কারণ আমি খুব গরিব। আমি তোমাকে টাকা পয়সা দিতে পারবো না। তুমি কি আমার সাথে টাইম পাস করেছিলে?
ঠিক আছে, তোমার যেটা ইচ্ছা তুমি সেটা ভাবতে পারো। আমি যাচ্ছি, গরিব মেয়ে। পাতলু কাঁদতে কাঁদতে তার বাড়িতে চলে যায়। মোটু বাবু, তুমি আমাকে এই জন্য ছেড়ে দিয়েছো তাই না? আমি খুব গরিব। দাঁড়াও, এখন আমি অনেক অনেক পরিশ্রম করব, আর আমিও বড়লোক হয়ে যাব। তখন তোমাকে পস্তাতে হবে মোটু বাবু। তুমি আমার ভালোবাসাকে অপমান করেছো, তুমি শুধু আমাকে অপমান করনি, তুমি আমার ভালোবাসাকে অপমান করেছো। এই জন্য তোমাকে হাড়ে হাড়ে পস্তাতে হবে। পাতলু অনেক কষ্ট পায় আর সে অনেক পরিশ্রম করে। এভাবে কয়েক বছর কেটে যায়। ওগো, মেয়েটা তো অসুস্থ হয়ে পড়ে আছে। মেয়েটাকে তো ওষুধ খাওয়াতে হবে, তাই নয় কি? আজ কতদিন ধরেই মেয়েটা এভাবে পড়ে আছে। তুমি কিছু একটা করো। এভাবে তো অসুস্থ মেয়েকে নিয়ে বসে থাকা যায় না। ঘিন্নি, তুমি তো আমার অবস্থা বুঝতে পারছো। কোনো রোজগার নেই, কোনো কাজ নেই। এই অবস্থায় আমি কিভাবে মেয়েটার চিকিৎসা করাবো বলো? আমারও তো ওকে দেখে খুব খারাপ লাগছে। বাবা হয়ে নিজের মেয়ের টাকার অভাবে চিকিৎসা করাতে পারছি না। দেখি কোনো কাজ পাই কি না। যদি কোনো ভালো কাজ পাই তাহলে মেয়েটাকে শহরের বড় ডাক্তারের কাছে নিয়ে যাব। মারে, আজকে বাজারে মেলা হচ্ছে। শহর থেকে নাকি অনেক বড় বড় ব্যবসায়ীরা সেখানে আসছে। তাই আমি বাজারের দিকে যাচ্ছি। তোর কি কিছু লাগবে মা? লাগলে আমাকে বল। বাবা বাবা, আমার কিচ্ছু লাগবে না। তুমি শুধু আসার সময় আমার জন্য খেলনা নিয়ে এসো, কেমন? প্রায় 1 সপ্তাহ ধরে তুই বিছানায় পড়ে আসিস মা। আজ হাতে ভালো টাকা পয়সা নেই বলে তোর চিকিৎসাটাও করাতে পারছি না। বল না মা, তোর কি কিছু খেতে ইচ্ছা করছে? জল ছাড়া তো মুখে কিছুই নিতে পারছিস না। তবে শোনো বাবা, তুমি যদি আমাকে কিছু খাওয়াতে চাও তাহলে আমার জন্য জিলাপি নিয়ে এসো। গরম গরম বড় বড় জিলাপি, বুঝেছো? আমার বান্ধবী শ্যামলী আছে না, শ্যামলী তো অনেক জিলাপি খায়। সেগুলো কত বড় বড়, কত মিষ্টি। ওর বাবা তো বড় লোক, তাই না? ও যখন জিলাপি খায় তখন জানো আমারও না খুব জিলাপি খেতে ইচ্ছে করে, কিন্তু কখনো সে আমাকে জিলাপি খেতে দেয়নি। বাবা, তুমি আমার জন্য জিলাপি নিয়ে এসো। আমার অসুস্থ মেয়েটা আমার কাছে জিলাপি খেতে চেয়েছে আর আমি আনবো না তা কি হয় নাকি? আমি যেভাবে পারি সেভাবে নিয়ে আসবো। কিন্তু হাতে তো তেমন টাকা পয়সা নেই। মেলাতে জিলাপির যা দাম, দেখি দোকানদারের কাছ থেকে বাকিতে আনতে পারি কিনা। ধান বিক্রি করে সেই টাকাগুলো না হয় দিয়ে দিব। কাকা, ও কাকা, শোনো না, আমার মেয়েটা না খুব অসুস্থ। 1 সপ্তাহ ধরে মুখে জল ছাড়া আর কিছুই খেতে চাচ্ছে না। আজ আমার মেয়েটা মুখ ফুটে বলেছে তার জন্য জিলাপি নিয়ে যেতে। সে বড় আশা করে আমার কাছ থেকে জিলাপি চেয়েছে, কিন্তু আমার হাতে না পয়সা নেই। তুমি যদি বাকিতে আমাকে কয়েকটা জিলাপি দিয়ে সাহায্য করতে। আর তাছাড়া তুমি তো আমাকে ছোটবেলা থেকেই চিনো, আমি তোমার টাকা সময় মতো পরিশোধ করে দিব। এসেছে বাকিতে খাবার নিতে। এই শুনো, গরিবের আবার শখ কত। তোমার মেয়েকে বলো নিজের জিভ সামলাতে। আমি বাবু বাকিতে তোমাকে কোনো জিনিস দিতে পারবো না। এভাবে যদি বাকিতে সবাইকে জিনিস দান করে তাহলে তো আমার ব্যবসা একেবারে লাথে উঠবে। যাও যাও, রাস্তা মাপো। তোমার জন্য অন্য কাস্টমাররা দোকানে আসতে পারছে না। যাও তো, যাও। আমার অসুস্থ মেয়েটা মুখ ফুটে আমার কাছে জিলাপি খেতে চাইলো, আর আমি তাকে তাও খেতে দিতে পারলাম না। হায় ভগবান, আজকে নিজেকে খুব অসহায় মনে হচ্ছে। বারবার ধান চাষ করলেও ভালো ধান চাষ করতে পারছি না, তাই আমাদের সংসারের অভাবও দূর হচ্ছে না। হে ভগবান, তুমি আমাকে কোনো একটা উপায় বলে দাও। কি গো, জিলাপি এনেছো? মেয়েটা কখন থেকেই তোমাকে খুঁজছে।
সে শুধু বলছে, বাবা কখন আসবে, বাবা কখন আমার জন্য জিলাপি নিয়ে আসবে। আমি তাকে কোনো মতেই থামাতে পারছিলাম না। কই, এনেছো দেখি? না গগিন্নি, আমি তার জন্য জিলাপি নিয়ে আসতে পারলাম না। দোকানদারের কাছে গিয়েছিলাম, তাকে বলেছিলাম বাকিতে আমায় কয়েকটা জিলাপি দেওয়ার জন্য, কিন্তু সে তো আমায় ছোট লোক বলে অপমান করে তাড়িয়ে দিল। থাক থাক, বাদ দাও। মেয়েটা কত আশা করেছিল, সেটাও তুমি আনতে পারলে না। থাক থাক, আর আনতে হবে না। মেয়েটাও আমার ঘুমিয়ে পড়েছে। কই গো সুস্মিতার বাবা, দুটো পান্তা ভাত আছে, ওইগুলোই লবণ দিয়ে খেয়ে নাও। জানি না আমাদের এই অভাব কখন দূর হবে। আজ কতদিন হয়ে গেল ভালো কিছু রান্না করতে পারিনি, আর আমার মেয়েটাও এসব খেয়ে খেয়ে দিন দিন অসুস্থ হয়ে পড়ছে। আচ্ছা ঠিক আছে, তুমি একটা কাজ করো, আমার জালটা দাও তো। আমাদের বাড়ির দক্ষিণ পাশে যে নদীটা আছে না, ওই নদীটাতে কালকে আমি 4-5টা মাছ দেখেছিলাম। ভাগ্য ভালো হলে ওগুলোই পেতে পারি। ওগুলো যদি পেয়ে যাই, মেয়েটার জন্য ভালো মন্দ রান্না করা যাবে। দাও দাও, জালটা দাও। দেখি, জালটা ফেলে দেখি মাছ উঠে কিনা। সে কখন থেকে আমি জাল ফেলছি, কিন্তু কোনো মাছ ওঠার নামই নেই। এই মনে হয় আমার ভাগ্য। ইস, আমার ভাগ্যই যে দুর্ভাগ্য। বাবা, ও বাবা, আমাকে একটু সাহায্য করো। আজ 2 দিন ধরে আমি কিছু খাইনি। খিদার যন্ত্রণায় আর হাঁটতে পারছি না। তোমার কাছে যদি কোনো খাবার থাকে, তাহলে আমাকে দিয়ে সাহায্য করো। আমি খুবই ক্ষুধার্ত, খুব জল চেষ্টা পেয়েছে আমার। আমি যে খুব অসহায়, গরিব মানুষ। আমার কাছে তো কোনো পয়সা নেই, কিন্তু বাড়ি থেকে আসার সময় 2টো রুটি নিয়ে এসেছি। এই নিন, আপনি সেটাই খেয়ে নিন। তুমি অনেক ভালো মানুষ বাবা। ভগবান তোমার সকল মনোবাসনা পূরণ করুক। আমি তোমাকে আশীর্বাদ করলাম। কি গো, তুমি না মাছ আনতে গিয়েছিলে? তোমার জালে কি একটাও মাছ পড়েনি? আজও খালি হাতে ফিরলে? মেয়েটা তো আমার আরো অসুস্থ হয়ে যাচ্ছে, ঠিকমতো কথাটাও বলতে পারছে না। এ কি, এই সময় বৃষ্টি হচ্ছে? চলো তো বাইরে গিয়ে দেখি। ও মা, আমি এটা কি দেখছি? এই তো দেখছি জিলাপির বৃষ্টি হচ্ছে। মা, সত্যি তো, এ তো জিলাপি বৃষ্টি। আমাকে সেই বুড়িমা বলেছিল আমার সব ইচ্ছা পূরণ হবে। এখন দেখছি তার কথাই সত্যি হলো। বউ, তুমি তাড়াতাড়ি যাও, এই জিলাপিগুলো আমার মেয়েকে খেতে দাও। এতগুলো জিলাপি যে কি করে আমরা খাবো? এত জিলাপি তো আমরা খেতে পারবো না। তুমি একটা কাজ করো, এখান থেকে কিছু জিলাপি মেয়েটার জন্য রেখে দাও, আর বাকিগুলো বাজারে বিক্রি করো। এতে আমাদের অভাবও দূর হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, তুমি ঠিকই বলেছ। এই জিলাপিগুলো কিছুটা মেয়ের জন্য রেখে দাও, আর বাকিগুলো আমি বাজারে গিয়ে বিক্রি করব। এতে যা টাকা হবে তাতে আমরা ভালোভাবে চলতেও পারবো, আর আমার মেয়েটার চিকিৎসাও করতে পারবো। এই নে মা, এই জিলাপিগুলো খেয়ে নে। বাবা বাবা, এতগুলো জিলাপি! এই সবগুলো জিলাপি কি আমার? এই জিলাপি আমিই খাবো, কাউকে দিব না। হা হা। হা হা হা, হ্যাঁ রে হ্যাঁ, তুই খা। এগুলো সব তোর, অন্য কেউ খাবে না তোর জিলাপি। একটা গ্রামে মোটু আর পাতলু নামে স্বামী স্ত্রী থাকতো। মোটুর একজন মা ছিল। মোটুর মা মোটুর স্ত্রী পাতলুকে একদম পছন্দ করতো না। এভাবে আস্তে আস্তে সময় চলে যেতে লাগলো। মা, আমি কি আপনার জন্য আলুর পরোটা বানিয়ে দিব? এমনিতেও সকাল সকাল আলুর পরোটা অনেক ভালো লাগে। আরে কেন বৌমা, তুই আমায় কেন মারতে চাস? তুই তো চাস আমি তাড়াতাড়ি মরে যাই, আর তারপর এই পুরো ঘরের মালিক তুই হয়ে যাস, কিন্তু আমি তো এটা কখনোই হতে দিব না। আরে মা, আমি তো আপনার সাথে আলু পরোটার কথা বলছি। আমি তো আপনাকে
কোনো মরার কথা বলিনি। হ্যাঁ হ্যাঁ, সেটাই। ওটাতে এত বেশি বেশি ঘি হয়, এতটাই হয় যে আমি এগুলো খেয়ে 2 দিন পরই মারা যাব। যা তো, তোর চেহারাটা আমাকে আর দেখাস না, আমি এখন হাঁটতে যাচ্ছি। হাঁটতে যাওয়ার সময় মোটু তার মাকে ডেকে ফেলে। আরে মা, এত সকাল সকাল কোথায় যাচ্ছ? আরে বাবা, কি আর বলবো, খাওয়ার জন্য কিছু ছিল না। আমি পাতলু বৌমাকে বলেছি খাওয়ার জন্য কিছু বানিয়ে দাও, আর সে আমাকে বলেছে যা বুড়ি যা, বাহির থেকে কিছু খেয়ে আয়। ওইটাই খেতে যাচ্ছি। এটা শুনে মোটু অনেক রেগে যায় আর সে তাড়াতাড়ি বাড়ির দিকে যেতে থাকে। ঘরে গিয়ে ও পাতলুকে বলে, তোমার সাহস কিভাবে হলো? হ্যাঁ, আমার মায়ের সাথে তুমি এভাবে কথা বলেছো? আমি তোমাকে ভালোবাসি, সেই জন্য তুমি আমার মায়ের সাথে যা ইচ্ছা তা করতে পারো না। আমার মাকে একটু নাস্তা বানিয়ে দিলে কি হতো তোমার? হ্যাঁ, তুমি তো আসলে একটা আলসি মেয়ে। এই নাও, আমি এখন তোমাকে নাস্তা করাচ্ছি। এই নাও, এই নাও। এটা বলে মোটু তার স্ত্রী পাতলুকে অনেক মারতে থাকে। এভাবে আস্তে আস্তে দিন কাটতে থাকে। একদিন পাতলু থালা বাসন ধুচ্ছিল, তখন মোটুর মা তাকে বলে, আরে ওই মহারানী, এটা তোর বাবার ঘর নয়, যা তাড়াতাড়ি এই ঘরটা পরিষ্কার করে দে। এটা শুনে পাতলু ঘর পরিষ্কার করতে থাকে আর সে খুব ভালো করে ঘরটা পরিষ্কার করে। অলক্ষ্মী, আলসি মেয়ে, তোর দ্বারা তো কোনো কাজ হয় না। আমি তো বলেছি তোকে ভালো করে পরিষ্কার করতে, কিন্তু তুই এটা কি করলি? এই কথা বলেই পাতলুর শাশুড়িমা পাতলুকে মারতে থাকে। পাতলুর শাশুড়িমা পাতলুকে অনেক বেশি মারে। দিন শেষ হয়ে যায়, রাত হয়ে যায়। আর রাত হতেই মোটু তার বাড়িতে ফিরে আসে, কিন্তু সে ঘরে এসে তার মাকে মাটিতে বসে থাকতে দেখে হয়রান হয়ে যায়। আরে মা, কি হয়েছে? তুমি এখানে বসে আছো কেন? বাবা, কি আর বলবো তোকে, বৌমার কাছ থেকে আমি 1 কাপ চা চেয়েছিলাম, আর সে আমায় অনেক মেরেছে আর বলেছে ঘর থেকে বের হয়ে যেতে। সে তার ছেলেকে মিথ্যা কথা বলে, যাতে মোটু রাগ করে পাতলুকে ঘর থেকে বের করে দেয়। আর মোটুও সেটাই করে, সে পাতলুর কোনো কথা না শুনে পাতলুকে ঘর থেকে বের করে দেয়। এভাবেই সময় চলে যেতে থাকে। আর মোটুর মা মোটুর বিয়ে সুমনা নামে এক মেয়ের সাথে করিয়ে দেয়। সুমনা ছিল অনেক চালাক একটি মেয়ে, আর তারপর থেকেই সুমনা তার শাশুড়ি মাকে দিয়ে ঘরে সব কাজ করাতো। আরে এই বুড়ি, তোর হাতে কি জোর নেই? তাড়াতাড়ি এই জায়গাটা পরিষ্কার কর, তারপর থালা বাসনগুলো ধুবি, আর তারপর আমার জন্য ভালো ভালো খাবার রান্না করবি। যা যা, তাড়াতাড়ি কর। বন্ধুরা, আমি পাতলু বৌমার সাথে অনেক খারাপ করেছি, তাই এখন আমার সাথেও খারাপ হচ্ছে। হ্যালো বন্ধুরা, জয়া কার্টুন টিভিতে তোমাদের সকলকে স্বাগত। আমার গল্প যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও, যাতে আমার গল্পগুলো তোমাদের কাছে সবার আগে পৌঁছাতে পারে।